নমস্কার বন্ধুরা, আপনাদের কি মনে আছে 2017 সালে পেটিএম এর সিইও এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার ভিডিও ভাইরাল হয়েছিল? আপনি এক্সাইটমেন্ট দেখতে পারেন, যেহেতু তিনি পেটিএম এর সাফল্য উদযাপন করেছিলেন। তিনি বলেছেন, যারা আমাদের সাথে নেই তারা কাঁদবে। দুঃখজনকভাবে 7 বছর পরে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। যারা পেটিএম এর সাথে আছেন তারা কাঁদছেন। গত কয়েকদিন ধরে আমরা এই কোম্পানির একটি ভয়াবহ বিপর্যয় দেখেছি। 30শে জানুয়ারি এই কোম্পানির স্টক মূল্য ছিল 760 টাকা। আজ এটি 376 টাকার নিচে নেমে গেছে। এর পেছনে কারণ কি? পেটিএম এর উত্থান পতন বোঝা যাক এই ভিডিওতে। 2010 সালে যাত্রা শুরু করে, তবে প্রাথমিকভাবে এটি কেবল একটি মোবাইল রিচার্জিং প্ল্যাটফর্ম ছিল। এটি একটি অ্যাপ যার মাধ্যমে আপনি পাবেন আপনার ফোন রিচার্জ এবং ল্যান্ডলাইন বিল পরিশোধ করুন। সংস্থাটি ধীরে ধীরে তার অ্যাপে আরো বৈশিষ্ট্য যুক্ত করেছে। পেটিএম ওয়ালেট চালু হয়েছে। এটি দিয়ে আপনি পেটিএম ব্যবহার করে অনলাইন অর্থ প্রদান করতে পারেন। 2015 সালের মধ্যে মেট্রো রিচার্জ, বিদ্যুৎ, গ্যাস এবং জলের বিল পরিশোধ করা সম্ভব হয়েছিল। কিন্তু কোম্পানির জনপ্রিয়তার আসল লাভ 8ই নভেম্বর 2016 পরেই দেখা গিয়েছিল। 500 rupee and 1000 rupee currency notes will no longer be legal tender from midnight. যেদিন নোটবন্দি হয়েছিল এবং বলা হয়েছিল 500 এবং 1000 টাকার নোট আজ মধ্যরাত থেকেই আর আইনি দরপত্র হবে না। নোটবন্দির পরের দিনই সারা দেশের অনেক সংবাদপত্রের ফ্রন্ট পেজে বিজ্ঞাপনগুলি দেখতে এরকম ছিল। পেটিএম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানায় সাহসী সিদ্ধান্ত নেওয়ার উপরে স্বাধীন ভারতের আর্থিক ইতিহাসে। এখন এটিএম নেই, পেটিএম ব্যবহার করুন। পেটিএম নিয়ে প্রথম বিতর্ক উঠেছিল এখানে। মানুষ প্রশ্ন করছে, সরকারের সাথে পেটিএম এর কি কোনো লিঙ্ক আছে? এইভাবে প্রধানমন্ত্রীর মুখ ব্যবহার করা তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার সময় এবং নোট বাতিলের সিদ্ধান্ত, যা বলা হয়েছিল গোপনীয়, 8ই নভেম্বর রাত 8টায় ঘোষণা করা হয়। তাহলে পরের দিন কিভাবে 9ই নভেম্বর সকালের সংবাদপত্রে এই প্রথম পাতা বিজ্ঞাপন ছিল? এই কোম্পানি কি আগে থেকেই জানতো যে নোট বাতিল করতে চলেছে? যাই ঘটুক না কেন, একটা জিনিস পরিষ্কার ছিল, এই সিদ্ধান্তে পেটিএম অনেক উপকৃত হয়েছে। ইউরো মানির রিপোর্ট অনুযায়ী নোট বাতিলের আগে পেটিএম এর 125 মিলিয়ন গ্রাহক ছিল, কিন্তু নোট বাতিলের মাত্র 3 মাস পরে পেটিএম এ প্রায় 185 মিলিয়ন গ্রাহক হয়ে গিয়েছিল। এই কোম্পানির সিইও বিজয় শেখর শর্মা এই সুযোগকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করেনি। পেটিএম এর 10,000-এরও বেশি এজেন্ট নিয়োগ করেছিলেন স্থানীয় দোকান এবং বিক্রেতাদের কাছে তাদের কিউআর কোড বিতরণ করতে। প্রতিটি শহরের দোকানদারদের উৎসাহিত করা হয় এবং সুযোগকে কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করেনি। প্রতিটি শহরের দোকানদারের উৎসাহিত করা হয় পেটিএম ব্যবহার করতে। কোম্পানি ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছিল, কিন্তু সেই সময় আরো 2 থেকে 3টি বিতর্ক ছিল পেটিএম ব্যবহার করতে। পেটিএম ছিল এর চীনা লিঙ্ক। 2015 সালে আলিবাবা নামে একটি চীনা কোম্পানি পেটিএম এ 680 মিলিয়ন বিনিয়োগ করেছে এবং পেটিএম কোম্পানিতে 40% শেয়ার এই চীনা কোম্পানিতে গিয়েছিল। আলিবাবা প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা, অর্থাৎ বিজয় বলেছিলেন যে তিনি তার নায়ক। ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তিনি একটি বিবৃতি দিয়েছেন, আমি চীনা প্রতি সম্পূর্ণ আগ্রহী হয়ে উঠলাম। আলিবাবা এবং জ্যাক 3টি জিনিস। ভারত ও চীনের সাম্প্রতিক সম্পর্কের বিষয়ে আপনি অবশ্যই অবগত আছেন। ভারত সীমান্তে বারবার অনুপ্রবেশ করছে চীন। 2017 সালে ডোকলাম সীমান্ত অচলাবস্থা হয়েছিল। অনেকেই এই জন্য পেটিএম এর সমালোচনা করেছেন, দাবি করে যে সংস্থাটি দেশপ্রেমিক হওয়ার ভান করছে যখন তারা কিছু বিক্রি করতে চায়, কিন্তু তারা গোপনে চীনা অর্থায়ন করে আসছে। এই সমালোচনার কারণ
কারণে কোম্পানিতে চীনা আংশিক দায়িত্ব হ্রাস করা হয়েছিল। 2023 সালে বিজয় প্রায় 10% শেয়ার নিজের কাছে হস্তান্তর করেছিল এবং কোম্পানিতে চীনা অংশীদারিত্বে এখন প্রায় 13.5% পেটিএম নিয়ে পরবর্তী বিতর্ক দেখা দেয়। 2018 সালের মে মাসে যখন অনুসন্ধানী বার্তা সংস্থা কোবরা পোস্ট একটি গোপন অপারেশন পরিচালিত করেন তাদের আন্ডারকভার রিপোর্টার দ্বারা পেটিএম এর ভাইস প্রেসিডেন্ট অজয় শেখর শর্মা সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিজয় শেখর শর্মার ভাই যখন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি যদি অ্যাপের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের অপপ্রচার চালান তিনি আনন্দের साथे ग्रहण करें। वीडियोस वगैरह भी उसमें डल जाएंगे, मतलब बहुत सारी चीजें हैं, मैं आपको दूंगा मटेरियल। वो सब हम कर देंगे अगर मेरे से आरएसएस देगा, क्योंकि आरएसएस तो हमारे যখন সরকার তাদের কাছে জে&কে কিছু পেটিএম ব্যবহারকারীদের ডেটা চেয়েছিল পাথর নিরপেক্ষের সময় তারা খুশি করে সরকারকে তথ্য দিয়েছে। जेके में बंद हुए थे ना जो पथराव वाला तो हमसे पर्सनली पीएम से फोन कहा गया था हमें डेटा दे दो। কিন্তু এইসব বিবর্তকের সঙ্গে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। কোম্পানিটি খুব দ্রুত বাড়তে থাকে। সাধারণভাবে বলতে অনেক কোম্পানি আছে যারা আপনার ডেটা সম্পর্কে চিন্তা করবে না, তারা আপনার ডেটা অন্য কোম্পানির কাছে বিক্রি করে। বিশেষ করে অনলাইনে এটা অনেক ঘটে। আপনার ডেটা একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করতে ব্যবহার করা হয় যাতে আপনাদের অনলাইন টার্গেট বিজ্ঞাপন দেখানো যায়। 2017 সালে পেটিএম পেমেন্টস ব্যাংক চালু করেছিল। তারা ব্যাংকিং সেবা দিতে শুরু করে। পেমেন্টস ব্যাংক কিছুটা হলেও একটা ব্যাংকের মতো। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, টাকা জমা দিন এবং একটি ডেবিট কার্ড পান। কিন্তু একটা সাধারণ বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পেমেন্ট ব্যাংকগুলি বেশিরভাগই ডিজিটাল পরিষেবাগুলিতে ফোকাস করে। ভি পেমেন্টস ব্যাংকের খুব কম ফিজিক্যাল শাখা আছে, আর আরবিআই এর নিয়ম অনুযায়ী পেমেন্ট ব্যাংকগুলি ক্রেডিট কার্ড এবং ঋণ পরিষেবা দিতে পারে না। সাধারণ বাণিজ্যিক ব্যাংক যেমন এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই কোনো আমানত সীমা নেই। আপনি সেই ব্যাংকগুলিতে যত খুশি জমা করতে পারেন, কিন্তু আরবিআই পেমেন্ট ব্যাংকগুলির জন্য একটি সীমা নির্ধারণ করেছে। এই ব্যাংকগুলিতে 2 লাখেরও বেশি জমা করতে পারেন। আমি আপনাকে এই সব বিস্তারিত বলছি কারণ পেটিএম এর বর্তমান অবস্থা মূলত পেটিএম এর পেমেন্টস ব্যাংক দ্বারা সৃষ্ট। আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি দেশের মুদ্রানীতি নির্ধারণ করে এবং টাকা প্রিন্ট করার জন্য কাজ করে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আরবিআই দ্বারা নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা অনুসরণ করতে হবে। তাই 31 জানুয়ারি 2024 পেটিএম এ ক্রাশ ঘটেছে কারণ আরবিআই পেটিএম এর পেমেন্ট ব্যাংকের উপর অপারেশনাল বিধিনিষেধ আরোপ করেছে। আরবিআই জানিয়েছে পেটিএম এর পেমেন্ট ব্যাংক বারবার আমাদের নিয়ম লঙ্ঘন করে চলেছে। তাদের দ্বারা নির্বিচ্ছিন্ন অসম্মতি ছিল, আর সেই কারণে ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। 29 ফেব্রুয়ারি 2024 এর পরে পেটিএম এর পেমেন্টস ব্যাংক কোনো নতুন আমানত গ্রহণ করতে পারে না। গ্রাহক অ্যাকাউন্টে টাকা টপ আপ হতে পারে না। নতুন গ্রাহকদের অন বোর্ড করা যাবে না। আর আরবিআই বলেছে যে সব নোডাল অ্যাকাউন্ট এই পেটিএম এর পেমেন্টস ব্যাংকের সাথে তা 15 মার্চ 2024 এর মধ্যে বন্ধ করা। নোডাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলি যা ই-কমার্স এবং অনলাইন পরিষেবা ব্যবসা দ্বারা ব্যবহৃত হয় এবং যতদূর পেটিএম ওয়ালেটের সম্পর্কিত আপনি আপনার বিদ্যমান ব্যালেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু 29 ফেব্রুয়ারির পর আপনি এতে আর কোনো টাকা জমা করতে পারবেন না। সুতরাং স্পষ্টতই এটি আরবিআই এর একটি বড় সিদ্ধান্ত, আর এ ধরনের সিদ্ধান্ত নিমিষেই নেওয়া হয় না। এটা এমন নয় যে আরবিআই একদিন এলোমেলোভাবে সিদ্ধান্ত নিয়েছে। পেটিএম এর ব্যবস্থা নিতে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আসলে এর পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস। সত্য হলো যে পেটিএম কে বারবার বছরের পর বছর ধরে আরবিআই সতর্ক করেছিল, কিন্তু এটি এখনো তার কর্ম সংশোধন করেনি। নভেম্বর 2017 পেটিএম এর পেমেন্টস ব্যাংক চালু হয়েছে এবং জুন 2018 আরবিআই প্রথম সতর্কবার্তা জারি করেছে। একটি
এডিটে পাওয়া গেছে যে পেটিএম অ্যান্টি মানি লন্ডারিং প্রবিধানগুলি সঠিকভাবে অনুসরণ করছিল না এবং গ্রাহকদের পরিচয় যারা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট করছিল পেটিএম দ্বারা সঠিকভাবে যাচাই করা হচ্ছে না। কেওয়াইসি পেটিএম মেনে চলেনি, তাই আরবিআই পেটিএম কে নতুন গ্রাহকদের অনবোর্ডিং বন্ধ করতে বলেছে। যতক্ষণ না এটি এই সমস্ত সমস্যার সমাধান করে, পেটিএম এই সতর্কতা সম্পর্কে কিছু ব্যবস্থা নিয়েছে, কারণ জানুয়ারি 2019-এ আরবিআই পেটিএম কে অনবোর্ডিং গ্রাহকদের পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে। বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, কিন্তু 2.5 বছর পর 2021 সালের অক্টোবর পরবর্তী বড় ধাক্কা এলো। পেটিএম কে 10 মিলিয়ন জরিমানা করা হয়েছে, কারণ তাদের লাইসেন্স আবেদন পূরণ করার সময় তারা ভুল তথ্য ও নথি জমা দিয়েছে। আরবিআই এর আগে যে ইস্যুগুলো ফ্ল্যাগ করেছিল, গ্রাহকদের সঠিকভাবে যাচাই করা হচ্ছে না, নিয়ম কানুন সঠিকভাবে মানা হচ্ছে না, এই সমস্যা আবার দেখা গেছে। আবারও গ্রাহক অনবোর্ডিং বন্ধ করতে হয়েছিল। 2023 সালের অক্টোবর পেটিএম এর আরেকটি বিশাল জরিমানা আরোপ করা হয়েছিল। এই সময় এর পরিমাণ 50 মিলিয়ন। আরবিআই আশা করেছিল যে 2টি সতর্কবার্তা এবং 2টি জরিমানা করার পরে পেটিএম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা পূরণ করবে এবং সঠিকভাবে গ্রাহকদের যাচাই করা শুরু করবে। কিন্তু এত কিছুর পরেও পেটিএম এগুলোকে গুরুত্বের সাথে নেয়নি এবং এই কারণে 31 জানুয়ারি 2024 আরবিআই কে কঠিন পদক্ষেপ নিতে হয়েছিল। যেহেতু পেটিএম নিয়ে কানুন সঠিকভাবে অনুসরণ করতে পারেনি, আরবিআই এর কার্যক্রমে বন্ধ করতে হয়েছিল। আরবিআই এর ফলাফল খুবই চমকপ্রদ। সিএনবিসি অনুসারে পেটিএম কয়েক হাজার গ্রাহককে তাদের সাথে ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে, সঠিক কেওয়াইসি ডকুমেন্ট ছাড়াই। যেখানে হাজার হাজার মামলা ছিল যে হাজার হাজার গ্রাহক একাধিক অ্যাকাউন্ট খুলেছিলেন এবং প্যান কার্ড ব্যবহার করে। কিছু অ্যাকাউন্টে লেনদেনের মূল্য ছিল লক্ষ লক্ষ টাকা। এখানে সম্ভাব্য অর্থ পাচারের ঝুঁকি স্পষ্ট ছিল। এটা সম্ভব যে পেটিএম এর মাধ্যমে মানি লন্ডারি হয়েছিল। আউটলুক রিপোর্ট করেছে যে একজন বিশ্লেষকের মতো পেটিএম এর প্রায় 350 মিলিয়ন ওয়ালেটে ছিল, যার মধ্যে 310 মিলিয়ন মানিব্যাগে নিষ্ক্রিয়, যে কেউ এগুলো ব্যবহার করছে না, এবং বাকি 40 মিলিয়ন মানিব্যাগে তাদের বেশিরভাগই ভারসাম্য নেই বা খুব কম ভারসাম্য। এই কারণে তারা খচ্চর অ্যাকাউন্টের মতো ব্যবহার করা যেতে পারে। একটি খচ্চর অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্ট বা অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। মানি লন্ডারির মতো এরপরে ডেটা গোপনীয়তা নিয়ে উদ্বেগ রয়েছে। আরবিআই জানিয়েছে যে পেটিএম এর মূল সংস্থা 197 কমিশন লিমিটেড, এটি এবং পেটিএম পেমেন্টস ব্যাংকের মধ্যে কোনো অপারেশনাল সেগ্রিগেশন নেই। উভয়ের মধ্যে নগদ প্রবাহ ছিল, যা আর্থিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তাই অনেক নিয়ম কানুন উপেক্ষা করা হয়েছে। তাদের সিইও বিজয় শেখর শর্মার অহংকার কি কিছুটা দায়ী? মিডিয়া চ্যানেলে অনেক সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তার কথায় এই অহংকার দেখা গেছে। If you fundamentally believe that Paytm is number 3 payment player, that is where the beginning of the problem is in understanding. I'm surprised that people don't know this in this country, but we make profit, so it is. Somebody who's not met us and have an opinion on us is not my opinion to keep an opinion. 31 জানুয়ারি আরবিআই এর ঘোষণার পর একটি হইচই শুরু হয়। লোকেরা পেটিএম এর বিনিয়োগ করা অর্থ বের করে নিতে শুরু করেছে, তাই পেটিএম এর স্টক খুব দ্রুত ক্রাশ হয়ে গেছে। মানুষকে শান্ত করতে 2 ফেব্রুয়ারি বিজয় শেখর শর্মা টুইট করেন, প্রতিটি পেটিএমারকে আপনার প্রিয় অ্যাপ কাজ করছে, যথারীতি 29 ফেব্রুয়ারির পরও কাজ চালিয়ে যাবে। প্রতিটি চ্যালেঞ্জের জন্য একটি সমাধান আছে এবং আমরা আন্তরিকভাবে আমাদের জাতীয় সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পূর্ণ সম্মতিতে ভারত বিশ্বব্যাপী প্রশংসা জিততে থাকবে। অর্থ প্রদানের উদ্ভাবন এবং আর্থিক পরিষেবাগুলিতে অন্তর্ভুক্তি। প্রশ্ন হলো তারপর কি হবে? অভ্যন্তরীণভাবে সংস্থার কর্মচারী অনেক অনিশ্চয়তার সম্মুখীন। তারপর নেতৃত্বের কাছে তেমন স্পষ্টতা পাচ্ছেন না পরবর্তী কি হবে সে সম্পর্কে। ইকোনমিক টাইমস এ খবর দিয়েছে কোম্পানির এক নির্বাহী তাদের একথা জানানো
তাদের ব্যবসা মডেল পরিবর্তন হতে পারে। এখন ব্যাংক না হয়ে তারা একটি তৃতীয় পক্ষের পেমেন্ট অ্যাপ হওয়ার চেষ্টা করতে পারে। তাই তাদের পিছনের দিকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে এবং তারা একটি সীমিত সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে। আপনি যদি পেটিএম এর বার্ষিক রিপোর্ট দেখেন, এটি প্রতি বছর কত উপার্জন করছে তা পরীক্ষা করতে আপনি দেখতে পারেন যে এটি সব সময় হয়েছে একটি লোকসানি কোম্পানি থেকে। এর শেয়ার পুঁজিবাজারের তালিকাভুক্ত ছিল। এই চার্টটি দেখুন। 2021 অর্থ বছরে কোম্পানির 16 বিলিয়ন লোকসান হয়েছে। 2022 অর্থ বছরে 15 বিলিয়ন টাকা ক্ষতি। 2023 অর্থ বছরে 1.7 বিলিয়ন লোকসান। বছরের পর বছর সুখবর ছিল, কোম্পানির লোকসান কম ছিল। সুতরাং এটা আশা করা যেতে পারে যে আগামী বছর অর্থাৎ এই বছর অর্থবছর 2024 কোম্পানি তার প্রথম মুনাফা অর্জন করবে। কিন্তু এখন যা ঘটছে তারপরে এটা কঠিন মনে হয়। সংস্থাটি আশা করেছে যে এই বছর কোম্পানির লোকসান 3 বিলিয়ন বেড়ে 5 বিলিয়ন হতে পারে। পেটিএম জনসাধারণের কাছে এটি প্রকাশ করেছে বলে যে তারা এখন আরবিআই এর জারি করার নির্দেশিকা মেনে চলবে। কিন্তু এই ঘোষণার পর কোম্পানির শেয়ার দাম আরো কমেছে। What is the path to profitability, Vijay? What is by when will Paytm make money? Make more money by making more operating money. and By making more. বিজয় শেখর শর্মাকে এই প্রশ্নগুলি আরো ভালো উত্তর নিয়ে আসতে হবে যদি তিনি মানুষকে বোঝাতে চান। আসলে মানুষকে বোঝানো পেটিএম এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। একজন গড়পড়তা ব্যক্তি একটি কোম্পানি বেছে নেওয়ার বিষয়ে খুব পছন্দ করেন এবং জনগণের আস্থা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একবার মানুষ তাদের টুথপেস্ট বেছে নেয়, তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই কোম্পানির টুথপেস্ট চিরতরে ব্যবহার করবে। তারা সহজেই তাদের মন পরিবর্তন করে না। এখানে তারা আরো সতর্ক হবে কারণ এতে তাদের অর্থ এবং ব্যাংকিং ক্ষমতা জড়িত। গ্রাহকদের ফিরিয়ে আনা পেটিএম এর জন্য সহজ হবে না, কিন্তু কনভিন্সিং কাস্টমার পরে আজ প্রথম পেটিএম কে আরবিআই কে বোঝাতে হবে এটি একটি সহজ কাজ হবে না, কিন্তু সুড়ঙ্গের শেষে আলো আছে। একথা বেরিয়ে আসার উপায় হতে পারে অন্য কোম্পানি আছে পেটিএম এ ওয়ালেটে ব্যবসা করুন। বিজনেস স্ট্যান্ডার্ডে এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এইচডিএফসি ব্যাংক এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শুধু এটি করতে পারে, কিন্তু জিও এই জল্পনা অস্বীকার করেছে, বলেছেন যে তাদের এমন করার কোনো ইচ্ছা নেই। এবং যাই হোক, এই ধরনের একটি বিক্রয় কার্যকর করার আগে তাদের আরবিআই এর অনুমোদন লাগবে।